আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। স্কুল অফ এক্সিলেন্সের এফআরসি আর একটা আয়োজনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দুটো বিষয় নিয়ে একই সাথে কথা বলবো। একটা হচ্ছে পাঞ্চুয়েশন আর একটা হচ্ছে কানেক্টর। এই দুইটা টপিকই একই সাথে, কিন্তু কোনো রকমের গ্রামাটিক্যাল রুলস নেই এই দুইটা টপিকে। তাই এই দুইটা টপিক মানে তুমি কতটা পারবা সেটা নির্ভর করবে তোমার এতদিনের প্র্যাকটিস এবং মনোযোগ সহকারে কোনো একটা প্যাসেজ পড়া এবং বোঝার উপরে কিন্তু পুরোটা ডিপেন্ড করবে। তাহলে প্রথমে আমরা যাব হচ্ছে পাঞ্চুয়েশন। দেখো, তোমাদের একাডেমিকে সাধারণত এইচএসসি তে যে পাঞ্চুয়েশন আসে মূলত তিনটা পার্টে বিভক্ত। তুমি এটাকে ক্যাটাগরাইজ করতে পারবা। প্রথম পার্ট আসে যেটা কমন, সেটা হচ্ছে একটা ন্যারেশন থাকবে। অর্থাৎ ন্যারেশনের যে প্যাসেজগুলো দেখো, ডিরেক্ট অথবা ইনডিরেক্ট, এই ন্যারেশনের একটা প্যাসেজ থাকে এবং সেখান থেকে বেশি যেটা আসে দেখা যায় ইনভার্টেড কমা, তারপরে হচ্ছে আরো ন্যারেশন রিলেটেড যে পাঞ্চুয়েশনগুলো থাকে ওগুলোর ইউজ ওই জায়গায় বেশি থাকে। দুই নম্বরে যেটা সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে তোমাদের ডায়লগ। একটা ডায়লগ দেয়া থাকে এবং সেই ডায়লগে তোমাকে হচ্ছে পাঞ্চুয়েশন বসাতে হয়, ডায়লগ থাকবে। আর তিন নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে নর্মাল ন্যারেটিভ, যে কোনো প্যাসেজ হতে পারে। এই প্যাসেজটা ধরো একটা গল্প, কোনো একটা সায়েন্টিফিক লেখা, এরকম যে কোনো কিছু হতে পারে। তাহলে আমাদের এই তিন ধরনের এই প্যাসেজের প্র্যাকটিস করলে মোটামুটি আমাদের পাঞ্চুয়েশনের উপরে দখল চলে আসবে। চলো আমরা এক নাম্বার প্র্যাকটিস দিয়ে শুরু করি। প্রথমে দেখো, এটা হচ্ছে আমাদের ন্যারেশনের থেকে এই প্র্যাকটিসটা এসেছে। এটা দেখলে কিভাবে বুঝবা, দেখবে যে ফাদার সেইড, হি রিপ্লাইড, সেইড দ্যাট, এই ধরনের জিনিস থাকলেই বুঝবা যে এটা হচ্ছে ন্যারেশনের একটা প্যাসেজ এবং এখান থেকেই তোমাকে হচ্ছে ওই পাঞ্চুয়েশনগুলো বসাতে হবে। দেখো তাহলে আমাদের প্রথম লাইন, হোয়াই আর ইউ গোয়িং টু নীলক্ষেত, সেইড ফাদার। তাহলে পাঞ্চুয়েশন এখন বসাতে হবে। আমরা জানি যে কোনো সেন্টেন্সের প্রথম লেটারটা আমাদের কি হয়, ক্যাপিটাল হয়। তাহলে এখানে ডাব্লিউটা আমাদের বড় হাতের হবে এবং যেহেতু এটা ন্যারেশনের ওই লাস্ট সেন্টেন্সটাই যদি সেটা প্রশ্নবোধক হয়, তাহলে আমাদের হচ্ছে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, অথবা কোনো নর্মাল সেন্টেন্স যদি হয় একটা ফুল স্টপ দিতে হবে এবং পুরো সেন্টেন্সটাকে কি করতে হবে, আমাদের ইনভার্টেড কমার মধ্যে বন্ধ করে দিতে হবে। এরপরে দেখো সেইড ফাদার, অর্থাৎ বাবা বললেন। তাহলে এইখানে এসে আমাদের সেন্টেন্সটা শেষ হচ্ছে, সেই জায়গায় হবে আমাদের একটা ফুল স্টপ। এরপরে দেখো, এরপরে শুরু হচ্ছে আমাদের একটা নতুন লাইন। এখানে লাইনের প্রথম অংশ কি, আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস, সেইড সাদ। তাহলে এই সাদের এখানে এসে আমাদের লাইনটা শেষ হচ্ছে, এখানে হবে আমাদের ফুল স্টপ। আর যেহেতু এই অংশ আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস, এই অংশটা কিন্তু সাদের একদম সরাসরি কথা, তার কারণে কি হবে, এটা ইনভার্টেড কমার মধ্যে হবে। এবং আই, এই আই শব্দটা, যে আই অর্থ আমি, ইম্পর্টেন্টের আগে যে আই আছে বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে হতে পারে, আইরনি হোক, সেই সব ক্ষেত্রে যদি আই থাকে কোনো ওয়ার্ডের আগে, তাহলে কিন্তু আইটা বড় হাতের হবে না। কিন্তু তোমার নামের যেটা আমরা আমি অর্থে যে আই ইউজ করি, এই আইটা একটা বাক্যের বা একটা প্যাসেজের যেখানেই থাকুক না কেন সবসময় কিন্তু বড় হাতের হবে। এরপরে কি হবে তোমাদের, যেহেতু এটা সাদের কথা তার কারণে ইনভার্টেড কমার মধ্যে রাখবো, আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস। এটা কিন্তু দেখো একটা সিম্পল কথা, ওনার বাবা কিন্তু ওনাকে কিন্তু প্রশ্ন করেছিল, তার কারণে আমরা এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়েছি। কিন্তু ওর কথা যেহেতু সিম্পল, একদম সাদামাটা কথা যে আমি বই কেনার জন্য যাচ্ছি, তার কারণে এখানে কি হবে, কমা হবে এবং ওপরে আমাদের একটা ইনভার্টেড কমার ক্লোজিংটা দিতে হবে। তাহলে আই ওয়ান্ট টু বাই সাম বুকস, সেইড সাদ। এবং আরেকটা জিনিস, কারণ নামের ক্ষেত্রে কি হয়, বড় হাতের হয়, তাই সাদের আগেও বড় হাতের হবে। এবং নীলক্ষেত এটাও কিন্তু একটা নাম, তার কারণে এনটা কি হবে আমাদের বড় হাতের কিন্তু হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটার হবে। এরপরে দেখো নতুন লাইন, ডু ইউ নিড মানি। তাহলে সাদের বাবা ওকে জিজ্ঞেস করতেছে তোমার কি মানি দরকার কিনা। এখন এটা সিম্পল, একদম সাধারণ সেন্টেন্স হওয়ার সত্ত্বেও যেহেতু এটা আমরা ন্যারেশনের প্যাসেজ, তার কারণে কিন্তু আবার আমাদের কি করতে হবে, ইনভার্টেড কমা দিতে হবে। প্রথমে সেন্টেন্সের শুরুর ওয়ার্ডটা লেটারটা বড় দেব, ডু। এরপরে লাস্টে যেহেতু এটা প্রশ্ন করছে তার কারণে একটা দেব হচ্ছে আবার প্রশ্নবোধক চিহ্ন এবং ইনভার্টেড কমার মধ্যে এটাকে বন্ধ করে দেব, কারণ এক্ষেত্রে এটা হচ্ছে সাদের বাবার সরাসরি কথা। এরপরে দেখো সাদ কি রিপ্লাই দিচ্ছে, ইয়েস ফাদার। তাহলে ইয়েস এটা হচ্ছে এই বাক্যের প্রথম লেটার, তার কারণে ইয়েস এর ওয়াইটা বড় হাতের হবে এবং ইয়েস এর পরে কি হবে আমাদের একটা কমা হবে। এখানে ইয়েসটা
এখানে ইয়েস এর কমা তো দিবাই, সাথে দুই পাশে একটা ছোট্ট বাক্য কিন্তু দেখো ইয়েস ওয়ার্ড, এর এর সাথেও কিন্তু তোমাকে ইনভার্টেড কমা ইউজ করতে হবে। ইয়েস, তারপরে বলতেছে ফাদার, কমা দিয়ে ইয়েস, তারপরে হচ্ছে ফাদার, ও এইটুকুই জাস্ট রিপ্লে দিয়েছে ইয়েস ফাদার। এরপরে ওর বাবা বলছে এখান থেকে দেখো ডোন্টের তাহলে শুরুতে কি হবে, ডি বড় হাতের হবে এবং এখানে অ্যাপোস্ট্রফি বসাতে হবে। এই অ্যাপোস্ট্রফি জিনিসটা এই জায়গায় তোমরা সহজে ধরতে পারো, কিন্তু যেখানে পজেসিভের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি বা ইটস যে অ্যাপোস্ট্রফি আমরা ইউজ করি, ইটস, এই ইটস এর ক্ষেত্রে ইট ইজ, এইটা অনেকে তোমরা বুঝতে পারো না কোনটা ইটস দিয়ে পসেসিভ বোঝাচ্ছে এবং কোনটা দিয়ে হচ্ছে সরাসরি ইট ইজ বোঝাচ্ছে, এটা বুঝতে পারো না। তো ওই অ্যাপোস্ট্রফিও আমরা সামনের প্র্যাকটিসে আরেকটাতে আছে, ওটাতে শিখবো। এখানে জাস্ট দেখে রাখো ডোন্ট, এই ডোন্ট যেহেতু আছে এখানে অ্যাপোস্ট্রফি দিতে হবে, কারণ সংক্ষেপে ডু নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ডোন্ট। তার কারণে আমরা কি দিলাম, একটা অ্যাপোস্ট্রফি দিলাম, ডোন্ট গো অ্যালোন অ্যাজ টাইম ইজ নট গোয়িং ওয়েল। তাহলে এই পর্যন্ত হচ্ছে সাদের বাবার কথা, যে তিনি বলতেছেন যে সময় ভালো না, একা একা যেও না, তার কথা ইনভার্টেড কমায় আমরা বন্ধ করে দিলাম। এরপরে দেখো লাইন শুরু হচ্ছে রাতুল দিয়ে, একজনের নাম, তার কারণে আর বড় হবে রাতুল। তারপরে হচ্ছে দেখো আমরা এর আগের গ্রামাটিক্যাল একটা ক্লাসে বলেছিলাম তোমাদের হচ্ছে নাউন ইন অ্যাপোজিশনের কথা, অর্থাৎ কোনো ব্যক্তি সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। এখানে দেখো রাতুল মাই ফ্রেন্ড ইজ গোয়িং উইথ মি, এই কথাটা বলতেছে। তাহলে রাতুল সম্পর্কে অতিরিক্ত কথা কি, যে রাতুল আমার বন্ধু, তার কারণে এখানে কিন্তু আমাদের দুটা কমা দিতে হবে। অর্থাৎ এটাকে বলা হয় হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন, অর্থাৎ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। সাথে যেহেতু এটা সাদের সরাসরি কথা, তার কারণে এখানে আমাদের আবার কি দিতে হবে, আবার হচ্ছে আমাদের দিতে হবে ইনভার্টেড কমা। তাহলে রাতুল কমা মাই ফ্রেন্ড কমা ইজ গোয়িং উইথ মি, আমার সাথে যাচ্ছে, তাহলে এই জায়গায় ফুল স্টপ। এরপরে সেন্টেন্সটা আবার শুরু হচ্ছে সো এবং সো, এই ধরনের আমরা কানেক্টরও পড়বো আজকের ক্লাসে। সো একটা কানেক্টর, এই ধরনের কানেক্টর ইউজ করার পরে তোমাকে কি ইউজ করতে হবে, প্রথমে একটা কমা ইউজ করতে হবে, একটু পজ নিতে হয়। সো ডোন্ট ওয়ারি সেইড সাদ, তাহলে বলতেছে যে তুমি তাহলে চিন্তা করো না, এই যে ডোন্ট আবার চলে আসলো, আর একটা অ্যাপোস্ট্রফি দিতে হচ্ছে আমাদের। সো কমা ডোন্টে এখানে অ্যাপোস্ট্রফি, ওয়ারির পরে আবার কমা, সেইড সাদ, এখানে হচ্ছে সাদের যেহেতু নাম আবার বড় হাতের এবং বাক্যটা শেষ হচ্ছে এই জায়গায়, তার কারণে ফুল স্টপ। একদম লাস্ট লাইন দেখো ডু আই নো হিম, এটা বলতেছে ওনার বাবা কিন্তু বলতেছে সাদের, তাহলে এটাও প্রশ্ন এবং প্রথম অক্ষরটা বড় হলো এবং ডু আই নো হিম প্রশ্ন করার কারণে আবার কি হলো, প্রশ্নবোধক হলো। এরপরে যেহেতু ওর বাবার কথা, আবার এটাকে ইনভার্টেড কমার মধ্যে আটকে দিলাম। লাস্ট লাইন দেখো ইয়েস ইউ নো হিম ওয়েল, তাহলে এটা সাদের কথা, তাহলে ইয়েসটার ওয়াই কি হবে, ইয়েস এর ওয়াই বড় হাতের হবে, ইনভার্টেড কমার মধ্যে আসবে এবং ইয়েস বলার পরে সাধারণত ইয়েস ওকে, তারপরে এই ধরনের এক্সপ্রেশনের পরে কি হয়, একটা কমা বসে, অর্থাৎ একটু পজ নিতে হয়। তাহলে ইয়েস এর পরে কমা, ইউ নো হিম ওয়েল, এখানে সেন্টেন্স শেষ হচ্ছে এবং ইনভার্টেড কমা বসছে এই জায়গাটায়। এটা ছিল 1 নাম্বারের, এটা হচ্ছে ন্যারেশন থেকে আসা প্যাসেজ। এবার আমরা দেখি পরেরটাতে, পরেরটা কোনটা, পরেরটা হচ্ছে এই যে সিম্পল প্যাসেজ, অর্থাৎ এটা যে কোনো ধরনের তোমার বই থেকে কোনো গল্পও তুলে দিতে পারে। দেখো 2 নাম্বার, ক্যান ইউ ফাইন্ড অল দ্য পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন ইরোর্স ইন দিস সেন্টেন্স, তাহলে এইটা একটা সেন্টেন্স। তাহলে ক্যান, প্রথম অক্ষরটা আমাদের কি হবে, ক্যাপিটাল লেটার হবে, ক্যান ইউ ফাইন্ড অল দ্য পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন ইরোর্স ইন দিস সেন্টেন্স, তাহলে এইখানে আমাদের সেন্টেন্সটা শেষ হচ্ছে। কিন্তু এটা খেয়াল করতে হবে সেন্টেন্সটা কিন্তু ফুল স্টপ হবে না, কারণ প্রশ্ন করছে তোমাকে ক্যান ইউ ফাইন্ড, তার কারণে আমাদের এখানে প্রশ্নবোধক কিন্তু দিতে হলো। এরপরে দেখো এখানে কিন্তু ইনভার্টেড কমার ঝামেলা নাই, কারণ এটা কিন্তু একটা ন্যারেটিভ প্যাসেজ, তার কারণে। এখন দেখো ইট ইজ আ গ্রেট এক্সাম্পল অফ হাউ মিস্টেক্স লাইক ফরগেটিং কমাস, মিসইউজিং পিরিয়ডস অর নট ক্যাপিটালাইজিং প্রপার নাউন্স ক্যান মেক রাইটিং হার্ডার টু রিড, তাহলে এখানে এসে আমাদের সেন্টেন্সটা কিন্তু শেষ হচ্ছে, অনেক বড় যদি অর্থ তুমি ধরতে চাও। এখানে প্রথম অক্ষরটা বড় আছে, এটা নিয়ে আমাদের সমস্যা নেই। তাহলে ইট ইজ আ গ্রেট এক্সাম্পল অফ হাউ মিস্টেক্স লাইক ফরগেটিং কমাস, অর্থাৎ কমার কথা বলা হচ্ছে, যে উদাহরণ হিসেবে বলা যায় যে আমরা কিভাবে কমার কথা ভুলে যাই, এবং এখানেও কমার কথা যিনি প্যাসেজ লিখছেন তিনিই ভুলে গেছেন, আমাদের এখানে কমাটা দিয়ে নিতে হলো। দেখো
লাইক ফরগেটিং কমাস, তারপরে আরো কি করি আমরা, মিস ইউজিং পিরিয়ডস, পিরিয়ডস হচ্ছে মূলত ফুল স্টপকে বলে। এরপরে হচ্ছে অর নট ক্যাপিটালাইজিং প্রপার নাউন্স, অর্থাৎ নাম আমরা এই প্যাসেজে যেমন ধরো সাদ, নীলক্ষেত, রাতুল, এগুলো যেমন ক্যাপিটালাইজ করা ছিল না, এটাও আমরা মাঝে মাঝে মিস্টেক করছি, এইটা এই প্যাসেজে বলছে। তারপরে দেখো ক্যান মেক রাইটিং হার্ডার টু রিড, অর্থাৎ তুমি যদি এই ধরনের পাঞ্চুয়েশন ইউজ না করো তাহলে লেখাটা ফ্লুয়েন্টলি পড়া যায় না। এখন পরের লাইন দেখো, বলছে ফর ইনস্টেন্স, ফর ইনস্টেন্স, ফর এক্সাম্পল, এগুলো সাধারণত একটা লাইনের শেষে শুরু হয় উদাহরণ দেওয়ার ক্ষেত্রে। এরপরে কি হয়, ফর ইনস্টেন্স, ফর এক্সাম্পল, এদের পরে একটা কমা বসে, কমা বসে তারপরে বাকি উদাহরণগুলো শুরু হয়। দেখো উদাহরণ কি দিচ্ছে, ফর ইনস্টেন্স সাম পিপল মাইট নট নোটিস মিসিং অ্যাপোস্ট্রোপিস, অ্যাপোস্ট্রোপির ব্যবহার আমরা এখানে শিখলাম, এই যে ডোন্টে শিখেছি। এরপরে আরো দেখবো, দেখো মিসিং অ্যাপোস্ট্রোপিস ইন কনস্ট্রাকশন ক্যান্ট অর ওন্ট, এই দেখো এই জায়গায় ক্যান্ট অর ওন্ট এই ধরনের বলছে যে এই ধরনের এক্সপ্রেশনে আমরা কি করি, অ্যাপোস্ট্রোপির কথা ভুলে যাই। তাহলে ক্যান্টে আমরা কি দেব, এখানে একটা অ্যাপোস্ট্রোপি এবং ওন্টে একটা অ্যাপোস্ট্রোপি, এই দুইটা জিনিসকে আবার আমাদের ধরো এই ক্লজ করে দিতে হবে এই কমা দিয়ে, সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে আমাদের কি করতে হবে, এটাকে ক্লজ করে দিতে হবে সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে, কারণ এটা কিন্তু সরাসরি কারো কথা না, বাট এটা বাক্যের মধ্যে নির্দিষ্ট করে দিচ্ছে। যেমন যদি তুমি কোনো কথা বলতে গিয়ে কোনো একটা বইয়ের, সাধারণত প্যাসেজে দেখবা যে কোনো একটা বই নিয়ে কথা বলছে, কোনো একটা লেকচার নিয়ে কথা বলছে, ওইটা কি করা হয়, সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে কিন্তু ওইটা অ্যাড করে দেওয়া হয়। এরপরে দেখো তারপরে বলছে and others might forget to capitalize important words like the beginning of sentence or names like John and Chicago। তাহলে এই জায়গায় এসে আমাদের সেন্টেন্সটা শেষ হচ্ছে, কি বলতেছে এই সেন্টেন্সে, যে অনেকে কি ভুলে যায় যে একটা সেন্টেন্সের যে বিগিনিং বা শুরুটা, সেই জায়গায় যে নামটা থাকে বা লেটারটা থাকে সেটা বড় হবে, এই কথাটা অনেকে ভুলে যায়। এখানে দেখো উদাহরণ দিয়েছে জনের কথা এবং শিকাগোর কথা, তাহলে এই দুইটাই ছোট ছিল। জন যেহেতু কোনো ব্যক্তির নাম তার কারণে এটা বড় হলো, শিকাগো এটা একটা শহরের নাম তার কারণে এটা কি হলো, বড় হলো। এরপরে দেখো লাইন শুরু হচ্ছে আবার অন দ্য আদার হ্যান্ড, তাহলে প্রথম লেটারটা আমাদের বড় হবে অন দ্য আদার হ্যান্ড, এরপরে হচ্ছে কমা, কারণ কিছুক্ষণ পর আমরা কানেক্টর পড়বো, কানেক্টরে দেখবা সবগুলো কানেক্টরের পরে কি বসছে, একটা করে কমা বসে, একটু পজ নেওয়া হয়। সাম মাইট ওভার ইউজ পাঞ্চুয়েশন অর ইউজ ইট ইনকারেক্টলি, আর কোনো সমস্যা নেই এই প্যাসেজটাতে, মূলত এইটুকুই ছিল। তাহলে এটা গেল আমাদের সিম্পল প্যাসেজ। এরপরে আমরা দেখবো হচ্ছে একটা ডায়লগ, ডায়লগ থেকে কিরকম আমাদের পাঞ্চুয়েশন আসে। দেখো হোয়াট আর ইউ ডুইং রানা, তাহলে হোয়াট আর ইউ ডুইং এই জায়গায় হবে হচ্ছে আমাদের হচ্ছে কমা হবে, এবং রানার পরে আমাদের একবারে প্রশ্নবোধক হবে যে রানা তুমি কি করছো। হোয়াট আর ইউ ডুইং এই জায়গায় পজ নিয়ে তারপরে বলছে রানা। এরপরে দেখো পরে রানা কি বলছে, আই অ্যাম রিডিং আ লেটার, আমি একটা বই পড়ছি। এখন শব্দ শেষ হয়ে গেছে, সরি বাক্য শেষ হয়ে গেছে, তারপরে এখানে ফুল স্টপ নেই, ফুল স্টপ দিতে হবে। এরপরে জিজ্ঞেস করছে লেটার ফ্রম হুম, তাহলে ফ্রম হুম বলতে কার কাছ থেকে, প্রশ্ন করা হচ্ছে, তার কারণে এখানে আবার আমাদের একটা প্রশ্নবোধক দিতে হবে। এরপরে দেখো এবার রানা রিপ্লাই দিচ্ছে, ইটস ফরিন মাই পেন ফ্রেন্ড, ইটস ফরিন, অর্থাৎ এই যে আবার আমাদের অ্যাপোস্ট্রোফি আসলো, এইবার কিন্তু ইট ইজ, অর্থাৎ একজনের নাম বলতেছে, ইট ইজ ফরিন, ওই যে ওনাকে পত্রটা দিয়েছে তার নাম হচ্ছে ফরিন, তাহলে এই ইটস, আই টি তারপরে অ্যাপোস্ট্রোফি এস, এই ইটস অর্থ হচ্ছে ইট ইজ, তাহলে বলা হচ্ছে উনি বলছেন যে ইট ইজ ফরিন মাই পেন ফ্রেন্ড, তাহলে ইট ইজ ফরিনের পরে হচ্ছে কমা, অর্থাৎ বলতেছে এটা হয় ফরিন বা এটা ফরিন, সে কি, সে আমার হচ্ছে পেন ফ্রেন্ড, পেন ফ্রেন্ড মানে হচ্ছে পত্রমিতা। তারপরে কি বলছে দেখো, শিজ অ্যান অস্ট্রেলিয়ান, তাহলে এই শিজ এর পরে আবার কি হবে, অ্যাপোস্ট্রোফি, শিজ মানে হচ্ছে শি ইজ, শি ইজ মানে হচ্ছে শি ইজ অ্যান অস্ট্রেলিয়ান, হার নেমস লুচি, হার নেমস বলতেছে লুচি, দেখো এই নেমস এর পরে কিন্তু আবার অ্যাপোস্ট্রোফি হবে তারপরে এ, তাহলে হার নেমস লুচি মানে হার নেম ইজ, নেমস অর্থ এখানে হচ্ছে নেম ইজ লুচি। এরপরে দেখো রাজা জিজ্ঞেস করছে হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত, তাহলে এইখানে আবার কি হবে, যেহেতু প্রশ্ন তার কারণে আমাদের এখানে প্রশ্নবোধক দিতে হলো। এরপরে দেখো রানা আবার বলতেছে 16, তাহলে এই জায়গায় কি হবে আমাদের
পরে যেহেতু আমাদের দাটা বড় হাতের দেওয়া আছে, তার মানে বোঝা যাচ্ছে ও আসলে এই জায়গায় কথাটা শেষ করে দিয়েছে। 16 বলছে, তাহলে ওর বয়স হচ্ছে 16 বছর। দাস সেম অ্যাজ আস, অর্থাৎ আমাদের সমবয়সী প্রায়। শি লিভস ইন সিডনি। এখন রাজা বলতেছে সিডনি, হোয়াটস দ্যাট, অর্থাৎ এই এক্সপ্রেশনটা তুমি যদি কমা দিয়ে দাও তাও হবে, কারণ আমরা তো একজন মানুষের কিভাবে কথা বলতেছে এটা কিন্তু প্যাসেজ পড়ে কিন্তু সহজে বোঝা যায় না। বাট ওপরের অংশে একটা রাজার একটা এক্সপ্রেশন আছে, এইটা দিয়ে ভালো করে বুঝতে পারবা। যখন ও বললো আই এম রিডিং এ লেটার, ও তখন বলতেছে লেটার ফ্রম হুম, অর্থাৎ এই লেটার শব্দটাই ও জিজ্ঞেস করতেছে যে এটা কি লেটার। তেমনি সিডনি শব্দটা ও জিজ্ঞেস করতেছে সিডনি, মানে এই জিনিসটা কি ও জানে না, সিডনি কথাতে দিয়ে ও প্রশ্ন করছে। তার কারণে সিডনির আগে পরে কি হলো আমাদের, আমাদের প্রশ্নবোধক। এবং হোয়াটস দ্যাট, মানে হোয়াট ইজ দ্যাট, এই জিনিসটা কি, সিডনি জিনিসটা কি, এটাও জিজ্ঞেস করতেছে। তার কারণে আবারও প্রশ্নবোধক। রানা, ইটস আ সিটি ইন দ্য সাউথ ইস্ট অফ অস্ট্রেলিয়া, তাহলে আবার এখানে আমাদের অ্যাপোস্ট্রফি, ইট ইজ আ সিটি ইন দ্য সাউথ ইস্ট অফ এশিয়া, সরি অস্ট্রেলিয়া। এরপরে দেখো বলতেছে হাউ ডু ইউ নো অ্যাবাউট ইট, তাহলে আবারও প্রশ্ন, আবারও প্রশ্নবোধক। এরপরে হচ্ছে লুচি হ্যাজ সেন্ট মি এ পিকচার অফ ইট, ক্যান ইউ শো মি দ্য পিকচার, তাহলে লাইনটা এখানে শেষ হওয়ার কারণে এই জায়গাটাতে আমাদের ফুল স্টপ বসলো। এরপরে রানা বলতেছে দেখো ইয়েস হেয়ার ইট ইজ, ইউ সি ইট লুকস ভেরি নাইস ডাজেন্ট ইট, এই অংশটাতে আর কোনো সমস্যা নেই। এবার দেখো ওই সেম প্যাসেজই আমরা আর একবার দুইটা একটু সলভ করি। এবারও আবার হচ্ছে আমাদের ন্যারেশনের যেটা, তাহলে প্রথম, একদম প্রথম সেন্টেন্সে রোজ আস্কড, আমরা জানি এরপরে কি হয়, একটা সিম্পল কমা হয়। হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড অ্যাশোভ টেল, তাহলে এই যে টেল বললো এখানে কিন্তু হোয়াট কাইন্ড অফ, অর্থাৎ তোমাকে কিন্তু প্রশ্ন করা হচ্ছে। প্রশ্ন করলে কি হয়, ইনভার্টেড কমার আগেই কিন্তু তোমাকে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, তাহলে প্রশ্নবোধক চিহ্ন দিলাম, হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড অ্যাশোভ টেল। তারপরে এখানে আমাদের ইনভার্টেড কমা শেষ হলো, নতুন ইনভার্টেড কমা, ফ্যাবলস। ফ্যাবলস মানে কি, এক ধরনের স্টোরি যে জায়গায় একটা মোরাল কথাবার্তা থাকে ওই স্টোরির মধ্যে, সেটাকে ফ্যাবলস বলে। বলতেছে যে ও ফ্যাবলস বলে, রিপ্লাইড মিস্টার রহমান, তাইলে ফ্যাবলস এই জায়গায় ইনভার্টেড কমা শেষ হলে আমাদের একটা কমা দিতে হয়। তারপরে রিপ্লাইড মিস্টার রহমান, এই জায়গায় কি হবে, একটা ফুল স্টপ, কারণ এই জায়গায় বাক্যটা পুরো শেষ হচ্ছে। ডু ইউ নো, তাহলে ডুই, ডি কি হবে, বড় হাতের হবে। ডু ইউ নো হোয়াট ফ্যাবলস আর, তাহলে আবারও প্রশ্ন করতেছে, তার কারণে আবারও আমাদের প্রশ্নবোধক চিহ্ন। এবং এখানে কি হবে আমাদের, ইনভার্টেড কমা হবে। ইনভার্টেড কমা একটা দেওয়া ছিল আর একটা দেওয়া ছিল না, তো দিয়ে নিলাম। নো রিপ্লাইড রোজ, তাহলে রোজ এবার কি রিপ্লাই করছে যে নো আমি জানি না, তাহলে নো, এখানে আমাদের ইনভার্টেড কমা দিতে হবে দুইটা, ক্লজিং, এবং নিচে কি হবে আমাদের, সাধারণ কমা হবে, রিপ্লাইড রোজ, বাক্য এখানে শেষ হচ্ছে, ফুল স্টপ। ওয়েল, আমরা কি বলেছিলাম যে সাধারণ এক্সপ্রেশন, যেমন আমরা বললাম ইয়েস, নো, ওয়েল, এবং কানেক্টরের পরে আমাদের কি ইউজ করতে হয়, একটা কমা ইউজ করতে হয়। ও বলতেছে ওয়েল, আচ্ছা ভালো কথা। ফ্যাবলস আর স্টোরিজ উইথ আ মোরাল, ফ্যাবলস হচ্ছে এক ধরনের গল্প যেটাতে কি থাকে, মোরাল থাকে। আচ্ছা, এটা ছিল আমাদের 4 নাম্বারের ইটস ফরিন মাই ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা সরি, এখানে ওর নামটা লুচি, ওর নামটা ফরিন না। তো এইটা এখানে হচ্ছে জাস্ট একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, এখানে ফরিনটার নাম না। ওকে, এরপরে দেখো 5 নাম্বারটা, আবারও একটা আমরা ডায়লগ সলভ করি, দেখি ডায়লগটা কেমন। মে আই কাম ইন, মানে মে আই কাম ইনটা কিন্তু একটা এক্সপ্রেশন, মে আই কাম ইনের পরে তাহলে কমা, তারপরে বলতেছে স্যার, তাহলে এখানে হচ্ছে ফুল স্টপ, বাক্য শেষ হলো। আমি কি আসতে পারি স্যার, ফুল স্টপ। টিচার বলতেছে ইয়েস, তাহলে ইয়েস এর পরে কি হবে, কমা, কাম ইন, ভেতরে আসো। এরপরে দেখো জাহিদ বলতেছে গুড মর্নিং স্যার, তাহলে গুড মর্নিং এর পরে কি হবে, কমা, স্যারের পরে ফুল স্টপ। টিচার বলতেছে গুড মর্নিং, গুড মর্নিং এরপরে তুমি দুইটা এক্সপ্রেশন ইউজ করতে পারবা, সিম্পল হলে ফুল স্টপ, তবে যেহেতু এটা একটা অভিবাদন সূচক বাক্য, তোমরা এখানে এক্সক্লামেটরিও দিতে পারো, এক্সক্লামেশন চিহ্নটাও দিতে পারো, যে গুড মর্নিং, হাউ ক্যান আই হেল্প ইউ। এখানে তাহলে যেহেতু বলতেছে হাউ ক্যান আই হেল্প ইউ, নতুন বাক্য শুরু হচ্ছে, এইজ বড় হাতের, এবং হাউ ক্যান আই হেল্প ইউ এর পরে কি হবে, প্রশ্ন যেহেতু, তার কারণে আহ, আমাদের প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে। এরপরে দেখো বলতেছে স্যার উই উড লাইক টু অ্যারেঞ্জ এ স্টাডি ট্যুর, আমরা
একটা স্টাডি ট্যুর অ্যারেঞ্জ করতে চাই, এই বাক্যে কোনো ভুল নেই, ভুল আছে এই জায়গায় শুরুতে স্যার, অর্থাৎ সম্বোধন করলো উই উড লাইক টু অ্যারেঞ্জ এ স্টাডি ট্যুর। ইট ইজ, এখানে কিন্তু দেখো ঠিক আছে, ইট ইজ আ গ্রেট আইডিয়া, ইট ইজ আ গ্রেট আইডিয়া, তাহলে এখানে কি হবে, ফুল স্টপ হবে, কথা শেষ, এটা একটা ভালো আইডিয়া। এখানে দেখো আই ডবল এল দেওয়া আছে, অর্থাৎ আই উইলের সংক্ষিপ্ত ফর্ম, এটা হচ্ছে আই উইল। এই আই উইল যে পড়ো এটা হচ্ছে বলা হয় সংক্ষেপে আই ডবল এল, একটা অ্যাপোস্ট্রফি থাকে, তাহলে এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে। আই উইল অ্যাপ্রিসিয়েট ইট, সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন টু মি সো দ্যাট আই ক্যান টেক স্টেপ ইন ফেভার অফ ইউ, তাহলে এই সেন্টেন্সে আর বাকি কোনো জায়গায় কিন্তু ভুল নেই। তারপরে দেখো জাহিদ বলতেছে ওকে স্যার, তাহলে ওকে এক্সপ্রেশনের পরে কি হবে আমরা বলেছি একটা কমা হবে। তারপরে দেখো উই উইল রাইট অ্যান অ্যাপ্লিকেশন অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস, তারপরে টিচার বলতেছে ওকে সি ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ একটা এক্সপ্রেশন, এরপরে কমা, স্যারের পরে ফুল স্টপ, ইউ আর মোস্ট ওয়েলকাম, তাহলে এখানেই পাঞ্চুয়েশনের মোটামুটি আমাদের 5টা প্র্যাকটিস শেষ হলো। এই 3টা ক্যাটাগরির মধ্যেই কিন্তু আমাদের আসবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো বেসিক জিনিসগুলো বুঝলেই বুঝে যাবা, যেমন ইনভার্টেড কমা কিভাবে ইউজ করতে হয়, যখন ন্যারেশন তো একাডেমিকে সলভ করছো অনেক, ন্যারেশন সলভ করলেই কিন্তু এটা বুঝে যাওয়ার কথা যে কোন জায়গায় কিভাবে আসলে বসে। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে কানেক্টর। কানেক্টর, তোমরা কানেক্টরগুলোর একটু অর্থ জানার চেষ্টা করবা, যেমন অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, কনসিকুয়েন্টলি, সাবসিকুয়েন্টলি, আরও বিভিন্ন রকমের যে কানেক্টরগুলো তোমরা পড়েছো একাডেমিকে, ওই কানেক্টরগুলোর একটু অর্থ জানার চেষ্টা করবা, নট ফ্রম ওই সরাসরি যদি তুমি ডিকশনারিতে সার্চ দাও তাইলে পারে মিনিংটা ভালো করে আসে না, তোমরা একটু চ্যাট জিপিটির হেল্প নিতে পারো বা গুগলের হেল্প নিতে পারো, যে বাংলা অর্থটা এটা কোন ক্ষেত্রে ইউজ করা যায়, এইটা একটু ওখান থেকে যদি স্ক্রিনশট নিতে পারো তাহলে তো ভালো। আর ক্লাস করতে করতে আমরা যতটুক মানে সম্ভব, একটা ক্লাসে ধরো তো আর 1-150 তো পড়ানো তো সম্ভব না, যতগুলো এর মধ্যে আসবে প্যাসেজের মধ্যে ততগুলো মোটামুটি আমরা অর্থসহ দেখবো যে আসলে কি অর্থে কোনটা ইউজ করা হচ্ছে। তাহলে দেখো প্রথমটা দেখি আমরা, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট কানেক্টর ইন দ্য ব্লাঙ্ক স্পেসেস অফ দ্য ফলোয়িং প্যাসেজ, তাহলে প্যাসেজ পড়বো এবং কানেক্টর বসাবো। কানেক্টর জিনিসটা কেমন, অর্থাৎ তুমি একটা প্যাসেজ পড়ছো, এখানেই পড়ে দেখাচ্ছি তোমাকে, অনস দেয়ার লিভস এ গ্রাস হোপার অ্যান্ড দ্য অ্যান্ট, একদা একটা পিঁপড়া এবং ঘাস ফড়িং বাস করতো, দ্য অ্যান্ট ওয়াজ হার্ড ওয়ার্কিং, পিঁপড়াটা ছিল হার্ড ওয়ার্কিং, দ্য গ্রাস হোপার ওয়াজ লেজি, গ্রাস হোপার কি ছিল, অলস, হি আইডিয়ালড অ্যাওয়ে হিজ টাইম ড্যান্সিং অ্যান্ড স্লিপিং, সে তার সময় নেচে এবং ঘুমিয়েই পার করে দিয়েছে। সেন্টেন্সে কিন্তু কোনো রকমের ঝামেলা নেই, বাট তারপরেও একটা স্মুথ পড়ার জন্য তোমাকে কি ইউজ করতে হবে, কানেক্টর ইউজ করতে হবে, অর্থাৎ একটা লাইন থেকে আর একটা লাইনে যে ট্রানজিশন হয়ে আমি যাচ্ছি এটার জন্য একটা স্মুথ কিছু ওয়ার্ড ইউজ করতে হয়, যে সে ভালো, তারপরে বললাম সে খারাপ, কিন্তু এই দুইটা সেন্টেন্সকে আরো স্মুথ করা যায়, সে ভালো কিন্তু ও খারাপ, এইভাবে এই কিন্তু এই কানেক্টরটা দিয়ে আমরা কি করতে পারি, সেন্টেন্সটাকে আরো কি স্মুথ করতে পারি। এটা তোমাদের প্যাসেজে যেমন লাগবে কানেক্টরে তো আলাদা করে লাগছেই। তাহলে এইটা কিভাবে তোমরা মোটামুটি আয়ত্তে নিয়ে আসবে, প্রথম কথা প্র্যাকটিস, যদি প্র্যাকটিস না করো, কানেক্টর ধরো 100-200 গুরুত্বপূর্ণ কানেক্টর ইউটিউবে সার্চ দিলে অনেক ক্লাস পেয়ে যাবা, যে পরীক্ষায় আসার মতো 100 কানেক্টর 200 কানেক্টর, তুমি বাংলা মিনিং মুখস্থ করা শুরু দিলা এবং পরীক্ষায় গেলা, তুমি রিডিংও পড়তে পারো না, প্র্যাকটিসও করোনি, তুমি কিচ্ছু পারবে না। এই জিনিসটা পুরো ডিপেন্ড করে তোমার প্র্যাকটিসের উপরে, তুমি কতটা লাইনের অর্থ বুঝতে পারছো এবং প্যাসেজটা কেমন তার উপরে ডিপেন্ড করে। এবং মজার বিষয় হলো এই জায়গাটায় কোনো রকমের উত্তর কিন্তু ফিক্স করে দেওয়া থাকে না, কানেক্টরে এইটা সুবিধা, অর্থাৎ একটা স্টুডেন্ট তার মতো অর্থ বুঝে যদি সঠিক কানেক্টর ইউজ করতে পারে, একটা অপশনে 4-5টা পর্যন্ত কানেক্টর সঠিক হতে পারে, এটাও সম্ভাবনা আছে, সাধারণত দেখা যায় 2-3টা অনায়াসেই বসে যায় বা 4-5টাও হতে পারে কিন্তু। তো কানেক্টর ডিপেন্ড করবে তোমার প্র্যাকটিসের উপরে, প্লাস তুমি অর্থ বুঝিয়ে যেটা বসাবা যদি সেটা সঠিক হয়, তোমার টিচার যিনি তোমার খাতাটা স্ক্রুটিনাইজ করবে বা ইভ্যালুয়েট করবে তিনি তোমাকে মার্ক দিতে কিন্তু বাধ্য। দেখো তাহলে প্রথম বাক্য আমরা তো পড়লাম, একটা কথা একটা পিঁপড়া এবং আহ, ঘাস ফড়িং ছিল, দ্য অ্যান্ট ওয়াজ হার্ড ওয়ার্কিং, এই পিপিলিকাটা কি ছিল, খুবই কঠোর পরিশ্রমী ছিল। অন দ্য কন্ট্রারি আমরা বলতে পারি বাট বা কিন্তু, এই গ্রাস হোপারটা কি ছিল, লেজি ছিল, আমরা এখানে অনেকগুলোই দিতে পারি, আমরা বাট দিতে পারবো, তারপরে হচ্ছে অন দা আদার হ্যান্ড দিতে পারবো, অন দা আদার হ্যান্ড দিতে পারবো, অন দা আদার হ্যান্ড দিলে এর সাথে আরো 3টা আছে, অন দা আদার হ্যান্ড, অন দা
অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি এবং ইন কন্ট্রাস্ট, এই তিনটা জিনিসই কিন্তু বসে। ইন কন্ট্রাস্ট মানে বিপরীতে, মানে পিঁপড়া ছিল হার্ড ওয়ার্কিং, বিপরীতে এই গ্রাসহোপারটা ছিল লেজি। পিঁপড়াটা ছিল হার্ড ওয়ার্কিং, বাট দিলে কিন্তু এই গ্রাসহোপারটা ছিল লেজি। পিঁপড়াটা ছিল হার্ড ওয়ার্কিং, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে এই গ্রাসহোপারটা কি ছিল, লেজি ছিল। তাহলে এখানে কিন্তু অনেকগুলো বসাতে পারবা, মোটামুটি 4টার মতন। এরপরে বি দেখো, হি আইডিয়ালড অ্যাওয়ে হিজ টাইম ডান্সিং অ্যান্ড স্লিপিং। অর্থাৎ বলতেছে ওই পিঁপড়াটা ছিল লেজি, সরি গ্রাসহোপারটা লেজি ছিল, তাই ও কি করতো, তাই ও নেচে গিয়ে বা ঘুমিয়ে ওর দিন কাটাতো। তাহলে তাই, এই তাই অর্থে আমরা কি ইউজ করতে পারি, তাই অর্থে ইউজ করা যায় দ্যাট ইজ হয় বা দ্যাটস হয়। দ্যাটস, এই যে দ্যাটস, দ্যাটস হয় বসাতে পারি আমরা, বা সো বসাতে পারি। যে ও যেহেতু লেজি, সো মানে তাই আমরা জানি, সো ও কি করতো, নেচে গিয়ে ওর সময়টা কি করতো, পার করে দিত। তারপরের লাইনটা দেখো, হি সামটাইমস অ্যাডভাইসড দ্য অ্যান্ট নট টু ওয়ার্ক সো হার্ড। তাহলে ও এইসব কাজ করতো, আমরা আরো বলতে পারি যে ও নিজে তো এইসব কাজ করতোই, আরো কি করতো, এই আরো অর্থে আমরা কি ইউজ করতে পারি, যে আরো ওই পিঁপড়াটাকেও নিষেধ করতো যে এত কাজ করার দরকার নেই, একটু শান্তিতে বসে টসে থাকো। তাহলে এটা কি হবে, মোর ওভার। মোর ওভার বা ফার্দার মোরও হতে পারে। তবে তোমরা যদি কোনো একটা সেন্টেন্সে দেখো পর পর দুইটা সেন্টেন্সে মোর ওভার বসানো যায়, প্রথমটাতে মোর ওভার বসাবা, তারপরেরটাতে বসাবা ফার্দার মোর মানে আবারও। তাহলে বলা হচ্ছে পিপল, ও ও হচ্ছে খুবই লেজি এবং তার কারণে ও না নেচে গিয়ে সময়টা পার করে, আরও কি করে, আর ওই পিঁপড়াটাকেও আরো নিরুৎসাহিত করে কাজ করার জন্য। তারপরে বলা হচ্ছে দ্য অ্যান্ড পেইড নো হিট, সরি, পেইড হিট। পেইড হিট মানে অ্যাটেনশন দেওয়া কোনো কিছুতে। দ্য অ্যান্ড পেইড নো হিট টু দ্য গ্রাস হোপার। তাহলে বলা হচ্ছে পিঁপড়া কি করলো না, ওর কথার গুরুত্ব দিল না। তাহলে বলা হচ্ছে যে আরো ও পিঁপড়াকে নিরুৎসাহিত করলো, কিন্তু পিঁপড়া ওর কথায় গুরুত্ব দিল না। তাহলে আমরা এখানে কি বসাতে পারি, বাট। বাট দা, বা দেয়ার ফর, বাট দেয়া, বাট দিলেই হবে এখানে, বাটই সবচেয়ে ইজি এটা, যে বাট দা অ্যান্ড পেইড নো হিট টু দ্য গ্রাস হোপার্স। তারপরে বাট দিতে পারি এখানে, আরেকটা দিতে পারি হাউ এভার। হাউ এভার মানে হচ্ছে যা হোক, অর্থাৎ বলতেছে সে যা হোক, মানে পিঁপড়াটাকে ও জ্ঞান দিল যে তুমি আর কাজ করো না, কিন্তু বলতেছে যা হোক, পিঁপড়া ওর কথায় মন দিল না। এরপরে ই নাম্বার দেখো, হি কন্টিনিউ টু ওয়ার্ক হার্ড গ্যাদারিং ফুড ফর দ্য কামিং উইন্টার। তারপরে বলা হচ্ছে যে পিঁপড়াটা অনবরত কাজ করে চলতে থাকলো শীতের জন্য খাবার গোছানোর জন্য। তাহলে এটা এরকম ভাবে বলা যায় যে বরং, তাহলে এই লাইনেতে এসেছিল যে কিন্তু পিঁপড়া ওর কথার মনোযোগ দিল না, বরং কি করলো, বরং আরো ও শীতের জন্য খাবার বেশি জোগাড় করতে লাগলো। তাহলে বরং এর জন্য আমরা কি ইউজ করতে পারি, র্যাদার ইউজ করতে পারি। সবচেয়ে ভালো এক্সপ্রেশন হচ্ছে র্যাদার। র্যাদার এই পিঁপড়াটা কি করলো, খাবার শীতের জন্য সংগ্রহ করা শুরু করলো। এরপরে এফ দেখো, উইন্টার কেম কভারিং এভরিথিং উইথ স্নো। তাহলে উইন্টার কেম, উইন্টার এখন বলতেছে এই লাইনের পরে উইন্টার কেম, আমরা এরকম করে বলতে পারি যে ঘটনাক্রমে শীত চলে আসলো, বা প্রাকৃতিক নিয়মে কি করে আসলো, শীত চলে আসলো। তাহলে আমরা এখানে প্রাকৃতিক নিয়মে বা ঘটনাক্রমে এরকম, তাহলে আমরা কি বলতে পারি যে উম, সবচেয়ে ইজি হচ্ছে দেন, যে তারপরে কি হলো, দেন দা উইন্টার কেম। দেন যদি না দিতে পারো তাহলে দিবা হচ্ছে ইভেনচুয়ালি, মানে ঘটনাক্রমে শীত চলে চলে আসলো। ইভেনচুয়ালি দেওয়া যায়, IVENTUALY, ইভেনচুয়ালি দিতে পারো এখানে, যে ঘটনাক্রমে শীত চলে আসলো। দ্য সারফেস অফ দ্য আর্থ ওয়েন্ট আন্ডার দ্য স্নো, শীতের কারণে ওখানে স্নো পড়ে বা তুষারপাত হয়ে মাটি নিচে চলে গেল, আহ, তুষারের নিচে। জি নাম্বার দেখো, দ্য গ্রাস হোপার কুড নট ফাইন্ড এনি ফুড। তাহলে এইবার হচ্ছে এই পিঁপড়াটা কি করছে, খাবার খুঁজে পাচ্ছে না। তাহলে বলা যায় যেহেতু শীত চলে আসছে তার কারণে খাবার পাচ্ছে না, ফলাফল অর্থাৎ শীতের ফলে, তাহলে বলতে পারি অ্যাজ এ রেজাল্ট, যেহেতু স্নো পড়ছে তাহলে অ্যাজ এ রেজাল্ট। অ্যাজ এ রেজাল্ট এবার গ্রাস হোপারটা কি পাচ্ছে না, খাবার খুঁজে পাচ্ছে না। তারপরের লাইনটা দেখো, এইস ড্যাশ হি হ্যাড নাথিং ইন স্টক। তাহলে বলা যায় সে আর, অ্যাজ এ রেজাল্ট মানে শীতের ফলে তার কাছে আর কোনো খাবার ছিল না, এবং বলা যায় যে পাশাপাশি ওর কাছে আরো কি ছিল না, খাবারের কোনো স্টক ছিল না, অর্থাৎ গাদা ছিল না। তাহলে এটা বলা যায় যে বিসাইডস, অর্থাৎ পাশাপাশি, বা মোর ওভার বলতে পারো এখানে, বা আনফরচুনেটলিও বলতে পারো যে দুর্ভাগ্যবশত।
মানে শীতের কারণেও খাবারও খুঁজে পাচ্ছিল না, দুর্ভাগ্যবশত ওর কাছে খাবার জমাও ছিল না, আনফর্চুনেটলি ইউজ করা যায়, পাশাপাশি ইউজ করা যায় বিসাইডস, SIDES, বিসাইডস, পাশাপাশি ওর কাছে খাবারের স্টক ছিল না বা দুর্ভাগ্যবশত ওর কাছে খাবারের গাদা ছিল না, সরি। এরপরে দেখো আই নাম্বার, হি ওয়েন্ট টু দ্য অ্যান্ট ফর হেল্প, তাহলে কি বলা যায় যে তার কারণে বা সো, তাই সে কোথায় গেল, সবচেয়ে ইজি হচ্ছে সো, তাই সে পিঁপড়ার কাছে কিসের জন্য গেল, সাহায্যের জন্য গেল। দ্য অ্যান্ট গেভ হিম সাম ফুড ফর দ্য ডে, ওই দিনের জন্য পিঁপড়া তাকে কিছু খাবার দিল। দ্য ড্যাশ দ্য লং উইন্টার ওয়াজ এহেড, অর্থাৎ সামনে আরো কি ছিল, ওই শীতের দীর্ঘ সময় ছিল, তাহলে বলা যায় যে স্যাডলি বলা যায় এখানে, স্যাডলি দ্য লং উইন্টার, দুঃখজনকভাবে শীতের বড় অংশটা সামনে ছিল, বা বলা যায় আরো কি বলা যায় এখানে দেয়া যায়, দুঃখজনকভাবে স্যাডলি দ্য উইন্টার ওয়াজ এহেড অ্যান্ড দ্য গ্রাসহপার ওয়াজ রিয়েলি ওয়ারিড অ্যাবাউট দিস সার্ভাইভাল। এখানে বলা যায় যে স্টিল বলা যেতে পারে বা হাউইভার বলা যেতে পারে, স্টিলও বলা যায়, হাউইভারও এখানে দেওয়া যায় যে স্টিল সামনে আরো শীতের অংশ আছে, বা হাউইভার যা হোক শীতের আরো একটা অংশ সামনে আছে। তাহলে এটা গেল আমাদের হচ্ছে প্রথম প্যাসেজ। এরপরে দেখো 2 নাম্বার প্যাসেজ আমাদের, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট কানেক্টরস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস অফ দ্য ফলোয়িং প্যাসেজ। এই প্যাসেজটা কি নিয়ে দেখো, এই প্যাসেজটা হচ্ছে সাইক্লোন নিয়ে, দেখি সাইক্লোন নিয়ে কি বলছে। এ সাইক্লোন ইজ এ ডিভাস্টেটিং স্টর্ম ইন বাংলাদেশ, ডিভাস্টেটিং মানে খুবই বিধ্বংসী, ইন বাংলাদেশ দ্যাট মুভস অ্যাট আ হাই স্পিড, অর্থাৎ সাইক্লোন হচ্ছে একটা ডিভাস্টেটিং ঝড় যেটা খুবই দ্রুত গতিতে যায়। ইট কজেস ইমেন্স হার্ম টু পিপল অ্যান্ড প্রপার্টি, তাহলে এরকম ভাবে বলা যায় যে সাইক্লোন হচ্ছে অতিরিক্ত গতির একটা ঝড়, যার ফলে যার ফলে এটা কি ঘটায়, এটা হচ্ছে মানুষ এবং জানমালের ক্ষতি করে বা ক্ষতি ঘটায়। তাহলে এখানে আমরা এটা ক্ষেত্রে কি বলতে পারি, অ্যাজ এ রেজাল্ট বলতে পারি যে যেহেতু এটা অতিরিক্ত গতির ঝড়, তার কারণে এর ফলে অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ আ অ্যাজ এ রেজাল্ট বলতে পারি, অ্যাজ এ রেজাল্ট ইট কজেস ইমেন্স হার্ম টু পিপল। অ্যাজ এ রেজাল্ট না দিয়ে তুমি দ্যাটস হয়ও দিতে পারো, এই জায়গায় দ্যাটস হয় দিতে পারো, দ্যাটস হয় যে এই কারণে যেহেতু এটা উচ্চ গতির ঝড়, তার কারণে কি হয়, মানুষ এবং জানমালের প্রচুর ক্ষতি করে। বি দেখো, দ্য ইনহ্যাবিটেন্টস অফ কোস্টাল রিজিয়নস আর দ্য মেইন ভিকটিমস অফ সাইক্লোন, তাহলে সাইক্লোনের মূল ঝুঁকিতে কারা থাকে, এই হচ্ছে সমুদ্র এরিয়ার, কোস্টাল রিজিয়ন মানে সমুদ্র এরিয়ার লোকজন। তাহলে এটাকে সিম্পলি আমরা কানেক্টর হিসেবে কিভাবে অ্যাড করতে পারি, তাহলে বলা হলো যে আহ, এই ঝড়ের ফলে কি ঘটে, মানুষ এবং জানমালের ক্ষতি হয় সাধারণত, বা জেনারেলি ইউজুয়ালি যারা কোস্টাল এরিয়ায় থাকে তারা বেশি ক্ষতি হয়। তাহলে আমরা এখানে বলতে পারি ইউজুয়ালি, যে সচরাচর, ইউজুয়ালি বা জেনারেলি একটা দিলেই হবে, ইউজুয়ালি দ্য ইনহ্যাবিটেন্টস অফ কোস্টাল রিজিয়নস আর দ্য মেইন ভিকটিমস অফ সাইক্লোন, সচরাচর যারা কোস্টাল এরিয়ায় থাকে তারাই এটার বেশি ক্ষতি হয়, কারণ এই যে সাইক্লোনটা আছে এটা মেইনলি সমুদ্র এরিয়াতেই বেশি আসে। এরপরে সি দেখো, দ্য সাইক্লোন অফ বাংলাদেশ অরিজিনেটস ফ্রম দ্য বে অফ বেঙ্গল, তাহলে এটা বলা যায় যে প্রধানত বাংলাদেশে যে সাইক্লোনটা হয় প্রধানত সেটা কোন জায়গা থেকে হয়, বঙ্গোপসাগর থেকে। তাহলে আমরা এটা বলতে পারি মেইনলি, বা ইনফ্যাক্টও বলা যায়, ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে, মেইনলি অথবা ইনফ্যাক্ট তোমরা লিখতে পারো, মেইনলি বা ইনফ্যাক্ট দ্য সাইক্লোন অফ বাংলাদেশ অরিজিনেটস, অর্থাৎ উৎপত্তি হয় ফ্রম দ্য বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগর থেকেই মূলত এই ঝড়টার উৎপত্তি হয়। এরপরে ডি দেখো, ইট ইজ অ্যাকম্পানিড বাই থান্ডার অ্যান্ড হ্যাভি শাওয়ার্স, অর্থাৎ বলতেছে যে এই জিনিসটা অর্থাৎ সাইক্লোনের সাথে সাথে কি থাকে, সাইক্লোনের সাথে সাথে থাকে হচ্ছে ঝড়, থান্ডার অর্থাৎ বজ্রপাত, এবং শাওয়ার অর্থাৎ হ্যাভি বৃষ্টিপাত মতন জিনিসটা এইটার সাথেই হয়। তাহলে এটা কি কি বলা যায়, যে ঘূর্ণিঝড়ের সাথে সাথে মাঝে মাঝে কি থাকে, থান্ডার এবং হ্যাভি স্টর্ম থাকে। তাহলে মাঝে মাঝে অর্থে আমরা কি ইউজ করতে পারি, সামটাইমস, সামটাইমস আমরা ইউজ করতে পারি, এখানে আমরা ইউজ করতে পারি সামটাইমস, 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 এটা সামটাইমস কিন্তু বিসাইডস, বিসাইডস মানে পাশাপাশি, সামটাইমস মানে মাঝে মাঝে, সামটাইম কিন্তু না, বিসাইড কিন্তু না, এরপরে এস আছে। সামটাইমস ইট ইজ অ্যাকম্পানিড বাই থান্ডার্স অ্যান্ড হ্যাভি শাওয়ার্স, তারপরে বলতেছে দেখো, ড্যাশ আনবিয়ারেবল হিট ইজ ফেল্ট ফর ফিউ ডেজ, অর্থাৎ একদম অসহ্য গরম ফিল হয়
কিছুদিন, তাহলে বলা যায় যে এই ঝড়টা আসার শুরুর দিকে বা অ্যাট ফার্স্ট আমরা বলতে পারি যে অ্যাট ফার্স্ট অর্থাৎ একদম শুরুতে কিছুদিন কি হয়, খুবই অসহ্য একটা গরম কয়েকদিন ফিল হয়। তারপরে বলা হচ্ছে ড্যাশ অন ডে দ্য স্কাই বিকামস টেরিবলি ডার্ক অ্যান্ড স্ট্রং উইন্ডস বিগেইন টু ব্লো। অর্থাৎ বলা হচ্ছে যে শুরুতে কিছুদিন কি হয়, শুরুতে কিছুদিন অতিরিক্ত গরম লাগে, অর্থাৎ অসহ্য গরম লাগে। এরপরে যেদিন হচ্ছে আহ, ঘূর্ণিঝড়টা আসবে সেদিনের কথা বলা হচ্ছে অন ডে, তাহলে আমরা বলতে পারি সাডেনলি, অর্থাৎ হঠাৎ একদিন আকাশ কি হয়ে যায়, অন্ধকার হয়ে যায় এবং ঝড় বইতে শুরু করে। তাহলে এখানে কি বলা যায় যে সাডেনলি বলতে পারি আমরা, আমরা বলতে পারি সাডেনলি। সাডেনলি একদিনে আকাশটা অন্ধকার হয়ে গেল, ঝড় বওয়া শুরু করলো। এরপরে জি দেখো ড্যাশ আ টেরিবল সিচুয়েশন ইজ ক্রিয়েটেড দ্যাট লাস্ট ফর আওয়ার্স বলতেছে এখানে। তাইলে বলা যায় এটা কি বলা যায় যে ঝড় আসার পরে, তাহলে ঝড় আসলো, প্রথমে হঠাৎ করে ঝড় আসলো, তারপর সিচুয়েশনটা খারাপ হয়ে গেল, তাহলে তারপর অর্থে আমরা কি ইউজ করতে পারি, দেন ইউজ করতে পারি, একদম ইজি যদি ইউজ করো দেন। তাহলে দেন আ টেরিবল সিচুয়েশন ইজ ক্রিয়েটেড দ্যাট লাস্ট ফর আওয়ার্স, অর্থাৎ কিছু ঘন্টার জন্য এটা কি করে, লাস্ট করে। এইজ দেখো ইট কজেস এ গ্রেট হ্যাভক কজিং ডেথ টু পিপল অ্যান্ড আদার এনিমালস, তাহলে এটা জানমালের ক্ষতি করে, তাহলে এটাকে কি বলতে পারি আমরা, এটাতে বলা যায় যে এটা তো ঝড় তো শুরু হলো, পাশাপাশি এটা জনমালের ক্ষতি করলো, এটাও বলতে পারি। আহ, এখানে বিসাইডসটাই সবচেয়ে ভালো হচ্ছে, বিসাইডস, যে ঝড়টা প্রথমে কি হলো, কিছুদিন প্রথমে শুরুতে গরম লাগে, তারপরে হঠাৎ করে একদিন ঝড় আসলো, তারপরে হচ্ছে কি হলো, এটা কিছুক্ষণের বেশ ঘন্টার জন্য স্থায়ী হলো, এবং স্থায়ী হওয়ার পাশাপাশি বিসাইডস এটা কি করলো, এটা হচ্ছে জানমালের ক্ষতি করে চলে গেল একদম, এবং প্রাণীদের হত্যা করলো, মানে মেরে ফেললো আর কি। ঝড় তো, ঝড়ের ক্ষেত্রে তো আর হত্যা বলা যায় না। আই দেখো কি বলছে ড্যাশ ডুয়েলিং, ডুয়েলিং মানে বসবাসরত, ডুয়েলিং হাউসেস আর ব্লোই ব্লোন অ্যাওয়ে, এটা কি বলা যায়, এটা বলা যায় হচ্ছে ইভেনচুয়ালি বলা যায় যে ঘটনাক্রমে, যেহেতু ঝড় আসছে ঘটনাক্রমে আমাদের কি হলো, আহ, বাড়িঘর উড়ে গেল আর কি। ইভেনচুয়ালি বলা যায় বা কনসিকুয়েন্টলি বলা যায়, আমরা ইভেনচুয়ালিতে দিলাম কারণ এটা একটু মনে রাখবে, ইভেন্ট অর্থাৎ ঘটনা, ইভেনচুয়ালি অর্থ ঘটনা ক্রমে, এটা মনে থাকে ভালো। ওই কনসিকুয়েন্টলি আর সাবসিকুয়েন্টলি শব্দটা নিয়ে স্টুডেন্টদের ঝামেলা লাগে। ইভেনচুয়ালি ডুয়েলিং হাউসেস আর ব্লোন অ্যাওয়ে, উড়ে যায়। এরপরে যেতে কি বলছে দেখো দ্য সাইক্লোন ইজ ফ্লয়েড বাই স্কারসিটি অফ ফুড অ্যান্ড আউটব্রেক অফ ভ্যারিয়াস ডিজিজেস, তাহলে বলতেছে যে এরপরে, তাহলে ঝড়ের পরে মানে সাইক্লোন কি নিয়ে আসে, নিয়ে আসে মূলত হচ্ছে দুর্ভিক্ষ এবং বিভিন্ন ডিজিজ, তাহলে আমরা এখানে ইউজ করতে পারি কি যে সাবসিকুয়েন্টলি মানে পরে, সাবসিকুয়েন্টলি, সাবসিকু সাবসিকুয়েন্টলি অর্থাৎ সাবসিকুয়েন্টলি মানে পরে, তাহলে ঝড়ের পরে এই সাইক্লোনের কারণে কি হয়, দুর্ভিক্ষ বা স্ক্যারসিটি তৈরি হয়, ফুডের স্কারসিটি মানে দুর্ভিক্ষ বা অপ্রতুলতা শুরু হয়, এবং কোনো একটা ডিজিজ ছড়াতে পারে। এরপরে দেখো 3 নাম্বার, তোমাদের 3 নাম্বার প্যাসেজটা আসছে বাংলাদেশের এগ্রিকালচার সম্পর্কিত একটা প্যাসেজ। আর একটা জিনিস খেয়াল করবা, তোমাদের যে ইংলিশ বোর্ড বই আছে সেই জায়গা থেকেও কিন্তু প্যাসেজ দিতে পারে, বলা যায় না যে প্যাসেজ তুলে দিল, যদিও সেটা সম্ভাবনা কম, আনসিন বেশি আসবে। তবে বেশ কয়েকবার এরকম হয়েছে বোর্ড বই থেকে কিন্তু আহ, বলো আর্টিকেল বলো প্রিপোজিশন বলো বা অন্যান্য যে গ্রামাটিক্যাল টপিকে যেখানে প্যাসেজের দরকার পড়ে বই থেকে কিন্তু দিয়ে দিতে দেখা গেছে, তো এনাদের বিশ্বাস নেই। দেখো বাংলাদেশ ইজ মেইনলি অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি ড্যাশ হার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার, তাহলে বলা যায় যে বাংলাদেশ যেহেতু একটা এগ্রিকালচারাল কান্ট্রি, তাই বাংলাদেশের ইকোনমি কিসের উপর ডিপেন্ডেন্ট, বলা যায় হচ্ছে ইকোনমির উপর, এই এগ্রিকালচারের উপরে বাংলাদেশের কি বলে এটাকে, ইকোনমি ডিপেন্ডেন্ট এগ্রিকালচারের উপরে। তাহলে আমরা সো ইউজ করতে পারি, যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তাই বাংলাদেশের অর্থনীতি ডিপেন্ড করে হচ্ছে কৃষির উপরে। তারপরে বি দেখো আওয়ার এগ্রিকালচার ডিপেন্ডস অন দ্য মার্চি অফ নেচার, আবার বলতেছে যে আমাদের তাহলে মোর ওভার বলা যায় এখানে, বা এগেইন বলা যায়, এগেইন বলতে পারি আমরা, এগিনও কিন্তু একটা, এখানে মোর ওভার দিলেও সমস্যা নাই, বাট একটা নতুন নতুন করে আর কি কানেক্টর শেখো, এগুন কিন্তু কানেক্টর হিসেবে ইউজ করা যায়। এগেইন আওয়ার এগ্রিকালচার ডিপেন্ডস অন দ্য মার্সি অফ নেচার, আমাদের যে কৃষি,
এটা মূলত কিসের উপর ডিপেন্ড করে? আমাদের কৃষিটা আবার ডিপেন্ড করে হচ্ছে প্রকৃতির দয়ার উপর, অর্থাৎ প্রকৃতি কতটা ভালো আচরণ করলো তার উপরে আমাদের কৃষির আর কি ভালো খারাপ এটা নির্ভর করে। এরপরে সি দেখো, ইফ দেয়ার ইজ, এখানে ইফটা ছোট হাতের হবে, ইফ দেয়ার ইজ সাফিসিয়েন্ট রেইন পিপল ক্যান প্লাউ দেয়ার ল্যান্ডস অ্যান্ড স সিডস ইন টাইমস। তাহলে বলা হচ্ছে যে যদি বৃষ্টি হয়, তাহলে ভালো পরিমাণ বৃষ্টি হয়, সাফিসিয়েন্ট রেইন, তাহলে মানুষজন কি করতে পারবে? ভালো করে চাষবাস করতে পারবে জমি এবং বীজ বুনতে পারবে। তাহলে আমরা এখানে বলতে পারি ইফ দ্য রেইন ইজ সাফিসিয়েন্ট, তাহলে বলতে পারি যে কি বলা যায় এখানে, এখানে সবচেয়ে ভালো হয় হচ্ছে ফর দিস রিজন, ফর দিস রিজন দিলে হয় এই কারণে, অর্থাৎ যেহেতু প্রকৃতির দয়ার উপরে নির্ভর করে তার কারণে, তাহলে ফর দিস রিজন বলতে পারি আমরা এখানে, ফর দিস রিজন, ফর দিস রিজন, অর্থাৎ যেহেতু প্রকৃতির দয়ার উপর আমাদের কৃষি নির্ভর করে, তাহলে আমরা বলছি যে এই কারণে যদি ভালো বৃষ্টি হয়, অর্থাৎ প্রকৃতি আমাদের যদি দয়া মায়া করে একটু ভালো বৃষ্টি দেয়, মূলত আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, পিপল ক্যান প্লাউ দেয়ার ল্যান্ডস অ্যান্ড স সিডস ইন টাইম, তাহলে লোকজন জমি সঠিক সময়ে চাষ করতে পারবে এবং বীজ বপন করতে পারবে। এবার ডি দেখো, দে ক্যান রিপ আ গুড হারভেস্ট, তাহলে বলা যায় যে জমি যদি ভালো করে চাষ করে তাহলে ফসল ভালো করে হচ্ছে বুনতে পারবে, ফলে তাদের একটা ভালো হারভেস্ট হবে। তাহলে বলতে পারি অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট, অর্থাৎ ফলে তারা কি করতে পারবে? দে ক্যান রিপ আ গুড হারভেস্ট, ফলে তারা একটা ভালো ফলাফল ঘরে ফসল ঘরে তুলতে পারবে। ই দেখো, ইফ ইট ডাজ নট রেইন ইন টাইম দ্য ফার্মার্স ডু নট হ্যাভ এ গুড হারভেস্ট, তাহলে এখানে বলা যায় বিপরীতে, মানে অন দ্য কন্ট্রারি বা ইন কন্ট্রাস্ট, বিপরীতে যদি বৃষ্টি না হয়, অর্থাৎ বলতেছে এতক্ষণ তো সম্ভাবনার কথা বললাম যে বৃষ্টি হলে ভালো ফসল হবে, আরো সুবিধা হবে ফসল ঘরে তুলতে বা বপন করতেও, বীজ বপনেও সুবিধা হবে। এবার পুরো বিপরীত কথা বলতেছি আমরা, ইন কন্ট্রাস্ট আমরা বলতে পারি, ইন কন্ট্রাস্ট বা অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, তিনটাই বলা যায়। ইন কন্ট্রাস্ট, ইন কন্ট্রাস্ট বিপরীতে যদি বৃষ্টি ভালো না হয় তাহলে কি করতে পারবে না ফার্মাররা? ডু নট হ্যাভ এ গুড হারভেস্ট, তারা ভালো ফসল তুলতে পারবে না। এফ দেখো, উইদাউট ওয়াটার আওয়ার এগ্রিকালচার ইজ লাইফলেস, অর্থাৎ এটা বলা যায় ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট বলতে পারি প্রকৃতপক্ষে বা মেইনলি, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আমাদের যে কৃষি এটা পানি ছাড়া একদম লাইফলেস, জীবনহীন। জি দেখো, ড্যাশ দ্য রেইন ইজ নট অলওয়েজ বেনিফিশিয়াল টু আওয়ার এগ্রিকালচার, তাহলে এখানে আর একটা বলতেছে যে দ্য রেইন ইজ নট অলওয়েজ বেনিফিশিয়াল টু আওয়ার এগ্রিকালচার, আমাদের কৃষির জন্য সবসময় পানি ভালো, বিষয়টা এরকম না। তাহলে এখানে কি বলা যায় যে আমরা বলতে পারি যা হোক, মানে এই কথাটা বললাম যে পানি ছাড়া আমাদের কৃষি চলতে পারে না, যা হোক, হাউ ইভার, যা হোক, আমাদের অতিরিক্ত পানিরও আবার দরকার নেই, অর্থাৎ পানি যে খুব একটা বেশি হলেও যে আমাদের উপকার হবে এরকম না, ক্ষতি হতে পারে, তার কারণে বললাম হাউএভার দ্য রেইন ইজ নট অলওয়েজ বেনিফিশিয়াল টু আওয়ার এগ্রিকালচার। বর্ষাকালের কথা চিন্তা করো তাইলেই বুঝতে পারবা। তারপরে এইজ দেখো, ইট রেইনস সো মাচ দ্যাট ইট কজ ফ্লাডস, তাহলে এরকম বলতে পারি যে কিছু সময় এত বেশি বৃষ্টি হয় যে বন্যা সৃষ্টি হয়, তাহলে আমরা কি বলতে পারি? সামটাইমস, আমরা বলতে পারি সামটাইমস, অর্থাৎ কিছু সময় এত বেশি পরিমাণ বৃষ্টি হয় যে বন্যা হয়ে যায়। এরপরে আই দেখো, আওয়ার ক্রপস গো আন্ডার ওয়াটার, তাহলে বৃষ্টি হলো তার কারণে বলছে যে বন্যা হলো, এবং ঘটনাক্রমে, ঘটনাক্রমে বলা যায় বা ফলাফল হিসেবে বলা যায় অ্যাজ এ রেজাল্ট বলতে পারি, অ্যাজ এ রেজাল্ট, সো, বাট, এই জিনিসগুলো কিন্তু বারবার করে কিন্তু বসে দেখা যায় বিভিন্ন প্যাসেজে, বা তোমাদের যদি ভাগ্য ভালো থাকো এক রকমের প্যাসেজ আগে অনেক বেশি আসতো, সেটা দেখা যায় প্যাসেজে কোনো একটা জিনিস বর্ণনা করছে, তো সেই জায়গা থেকে ওই চারটা মতন এরকম করে বসানো যায়। ফার্স্টলি এটা করতে হবে, সেকেন্ড লাইনে সেকেন্ড লাইন বসে, মাঝামাঝিও শুরু হতে পারে, সেটা প্রথম লাইনেই ফার্স্টলি বসবে এরকম না, ঘটনা শুরু হওয়ার পর একটা উদাহরণ দিল সেখান থেকে হতে পারে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, তারপরে দেখা যায় মোর ওভার, ফার্দার মোর, এবং লাস্ট সেন্টেন্সে যে বসে ইন কনক্লুশন বা বসে হচ্ছে লাস্টলি বা ফাইনালি এরকম বসে। তো ওই প্যাসেজ যদি পেয়ে যাও তাহলে তো ধরো ভাগ্যবান, যে পারে সেও তো পারবেই, আর যে না পারে সেও ওই সেন্টেন্সটা দেখে বুঝতে পারবে। তো ওইটা আমরা অ্যাড করিনি কারণ ওটা একদম ইজি, ওটা যে কেউ পারবে, ওটা তোমরা প্র্যাকটিস করতে গেলেই ওইটা জাস্ট অ্যান্সার দেখলেই বুঝে যাবা, ওটার দরকার নেই, কঠিনগুলো প্র্যাকটিস করা বেশি জরুরি পরীক্ষার আগে। তাহলে দেখো, আর এখন যেহেতু পরীক্ষা কঠিন হয়েছে ওটা আসার সম্ভাবনা আমার যতদূর বিশ্বাস কমই আসবে, ওটা খুব একটা দেওয়ার সম্ভাবনা নেই।
অ্যাজ এ রেজাল্ট আওয়ার ক্রপস গো আন্ডার ওয়াটার, মোস্ট অফেন দে আর টোটালি ডিস্ট্রয়েড। তাহলে বলা যায় যে ঘটনাক্রমে এই জিনিস পুরো ফসলটাই আসলে নষ্ট হয়ে যায়। আমরা বলতে পারি কনসিকুয়েন্টলি বা সাবসিকুয়েন্টলি বা ইভেনচুয়ালি। কনসিকুয়েন্টলি, কনসিকুয়েন্টলি বলা যায় সবচেয়ে ভালো, মানে ফলাফল হিসেবে বলা যায়। কনসিকুয়েন্স মানে ফলাফল, কনসিকুয়েন্টলি বলা যায় যে ঘটনাক্রমে বা ফলাফল স্বরূপ পুরো ফসলটাই কি হয়, নষ্ট হয়ে যায়। এরপরে দেখো 4 নাম্বার, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট কানেক্টরস ইন দ্য ব্লাঙ্ক স্পেসেস অফ দ্য ফলোয়িং প্যাসেজ। এটা আসছে কি নিয়ে, আমাদের অনেস্টি নিয়ে একটা প্যাসেজ আসছে। দেখো, অনেস্টি ইজ আ নোবেল ভার্চু, দ্য ম্যান। তাহলে দ্য ম্যানের পরে দেখো, এতক্ষণ কিন্তু আমরা দেখলাম যে একটা সেন্টেন্সের শুরুতে, অর্থাৎ এইটা খেয়াল করো, ডি নাম্বার সেন্টেন্সের শুরুতে কিন্তু আমাদের গ্যাপটা অর্থাৎ কানেক্টরটা কিন্তু সেন্টেন্সের একদম শুরুতে বসাচ্ছি, কিন্তু এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় কানেক্টর কিন্তু আমাদের কিন্তু সেন্টেন্সের মাঝে। অর্থাৎ আমরা যে একটা অ্যাপোজিটিভ পড়লাম কিছুক্ষণ আগে, আমরা কিন্তু প্যাসেজে একটা অ্যাপোজিটিভ পড়েছিলাম। দেখো এই কোথায় পড়েছিলাম, এই যে এই জায়গায় পড়েছিলাম, রাতুল মাই ফ্রেন্ড, এই জায়গায় কিন্তু একটা নাউন ইন অ্যাপোজিশন পড়েছিলাম। সেরকম এই জায়গায় এই নাউন ইন অ্যাপোজিশন তো সরাসরি বসবে না, এই জায়গায় একটা কানেক্টর বসাতে হবে। দ্য ম্যান ড্যাশ পোজেসেস দিস আনকমন কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ বলা হচ্ছে যে মানুষটা এই সততার গুণটা পোজেস করে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তাহলে যে মানুষ, অর্থাৎ দ্য ম্যান, যে, তাহলে দ্য ম্যান যে মানুষ, তাহলে এই যে এর জন্য আমাদের এখানে একটা নিয়ে আসতে হবে কানেক্টর, সেটা হচ্ছে হু। এই হুটা অনেকবারই আসে পরীক্ষায়, মাঝ বরাবর সাধারণত দিয়ে দেয়, পিপলের পরে এই গ্যাস আমাদের গ্যাপটা থাকে, বা দ্য ম্যান বা অন্য কিছু মানুষ বুঝানোর পরে এই গ্যাপটা সাধারণত থাকে। দ্য ম্যান হু পোজেসেস, অর্থাৎ ওই মানুষ যে হচ্ছে এই গুণটা পোজেস করে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এরকম আর একটা তোমরা প্যাসেজের মাঝে পাবা, ওইটা দেখছি একটু পরে। তারপরে দেখো, ট্রুলি স্পিকিং, অর্থাৎ সত্যি কথা বলতে বা ফ্র্যাঙ্কলি স্পিকিং, এ ম্যান শুড হ্যাভ ট্রাস্ট ওর্থিনেস। তাহলে একজন বলছে যে সত্যি কথা বলতে একজন মানুষের কি থাকা উচিত, এই বিশ্বাসযোগ্যতা, অন্যের বিশ্বাস অর্জনের বিষয়টা। ড্যাশ নোবডি বিলিভস এ লায়ার, তাহলে বলতেছে একজন মানুষের ওই বিশ্বাসযোগ্যতার বিষয়টা থাকা উচিত, অর্থাৎ যাতে মানুষ তাকে বিশ্বাস করে। তাহলে এখন এটা ঠিক হবে, বিকজ, কারণ কেউ একজন মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তাহলে অর্থটা এরকম দাঁড়াচ্ছে যে একজন মানুষকে অবশ্যই সৎ হতে হবে, কারণ মানুষ একজন মিথ্যাবাদীকে পছন্দ করে না। তো একজন মিথ্যাবাদীকে মানুষ যেহেতু পছন্দ করে না, তার কারণে বা অর্থাৎ বিকজ, তার কারণে কি করতে হবে, তোমাকে সৎ হতে হবে বা মানুষের ট্রাস্ট তোমাকে অর্জন করতে হবে। এরপরে দেখো, এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং, অর্থাৎ একজন মিথ্যাবাদীও কিছু সময়ের জন্য জীবনে প্রসপার করতে পারে। ড্যাশ আলটিমেটলি হি গোজ টু দ্য ডগস, গোজ টু দ্য ডগস মানে পরিস্থিতি পরে খারাপ হয়ে যাওয়া। তাহলে বলা হচ্ছে এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং, কিন্তু তাহলে এখানে আসতেছে যে একজন লায়ার কিছুদিনের জন্য সফলতা অর্জন করতে পারে, কিন্তু তার চূড়ান্ত পরিণতি খারাপ হবে। তাহলে বলতে পারি কিন্তু অর্থে বাট আমরা দিতে পারি বা হাউএভার দিতে পারি এখানে। এরপরে ডি দেখো, ডি উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ। তাহলে বলা যায় যে তার কারণে, যেহেতু সততা অর্জন করলে আমরা ভালো থাকবো, খারাপ হলে আমরা মোটামুটি যদি মিথ্যাবাদী হই জীবনে একটা বিপর্যয় নেমে আসবে, তার কারণে বলতে পারি তাই আমাদের জীবনে কি হওয়া উচিত, সৎ হওয়া উচিত। সো দিলাম। এরপরে দেখো, ইট ইজ বিলিভ দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এরপরে ই নাম্বারে কি বলছে দেখো, ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল, অর্থাৎ ওই আগের প্যাসেজের শুরুর মতো, শুরুর প্যাসেজে আমরা কি পড়লাম, দ্য অ্যান্ট ওয়াজ হার্ড ওয়ার্কিং, বাট এই যে এখানে পড়লাম অন দ্য আদার হ্যান্ড দ্য গ্রাস ওভার ওয়াজ লেজি, অর্থাৎ একটা ভালো একটা খারাপ, দুইটার মধ্যে তুলনা করতে অন দ্য কন্ট্রাস্ট, বাট, অন দ্য কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট, এগুলো ইউজ করি। তাহলে প্রথমে বললাম যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তারপরে বললাম আমরা হচ্ছে অন দ্য কন্ট্রারি, অন দ্য কন অন দ্য কন্ট্রারি ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল। তাহলে বিপরীতে, অর্থাৎ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, বিপরীতে ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল। গড হেল্পস দোজ হু আর অনেস্ট। এফ দেখো, ড্যাশ ডিসঅনেস্ট পিপল আর কার্সড, অর্থাৎ বলতেছে যে ডিসঅনেস্ট মানুষ হচ্ছে কার্স। এটাকে কিভাবে বলা যায়, প্রথমে তাহলে দেখো, গড হেল্পস দোজ হু আর অনেস্ট বলছে, অর্থাৎ সৃষ্টিকর্তা কাদের সাহায্য করে, যারা হচ্ছে অনেস্ট। তারপরের লাইন, ড্যাশ ডিসঅনেস্ট পিপল আর
কার্সড। তাহলে এখানেও আমরা বলতে পারি যে সৃষ্টিকর্তা মূলত ভালো মানুষকে সাহায্য করে, কিন্তু ডিসঅনেস্ট মানুষরা আসলে হচ্ছে সৃষ্টিকর্তার কিসের শিকার? অভিশাপের শিকার, কার্সের শিকার। তাহলে বলতে পারি বাট, বলতে পারি অন দ্য কন্ট্রারি বলা যায়, এখানে দুটাতেই প্রায় সেম মিনিং আসে। বাট ডিসঅনেস্ট পিপল আর কার্সড। চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম ড্যাশ চিলড্রেন শুড বি টট অনেস্টি। তাহলে এরকম বলা যায় এই বাল্যকাল হচ্ছে এমন সময় যখন শিশুকে কি শেখানো উচিত? অনেস্টি শেখানো উচিত। তাহলে এই যখন কানেক্টরটার ইংরেজি হচ্ছে হোয়েন। তাহলে চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম হোয়েন চিলড্রেন শুড বি টট অনেস্টি। ইট ইজ সিন দ্যাট চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস। অর্থাৎ এটা দেখা যায় যে শিশুরা কি করে? তাদের মাতা পিতাকে ফলো করে। ড্যাশ প্যারেন্টস শুড বি অনেস্ট। তাহলে এরপরে লাইন আসছে, অর্থাৎ শিশুরা, প্রথম লাইন বলে দিচ্ছে আমাদের যে শিশুরা সাধারণত মাতা পিতাকে ফলো করে, ড্যাশ প্যারেন্টস শুড বি অনেস্ট। তাহলে আমরা বলতে পারি যে শিশুরা যেহেতু মাতা পিতাকে ফলো করে, তাই তাই মা বাবার কি হওয়া উচিত? ভালো হওয়া উচিত। সো বলতে পারি আমরা, সো প্যারেন্টস শুড বি অনেস্ট। তাই মা বাবার ভালো হওয়া উচিত, কারণ তাকে দেখেই বাচ্চারা শিখবে। এরপরে আয় দেখো, দে শুড বি অ্যালোড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ডস হু আর রিয়েলি অনেস্ট। তাহলে এখানে আমরা বলতে পারি মোর ওভার, অর্থাৎ মা বাবার ভালো হওয়ার পাশাপাশি ওই শিশুদের কার সাথে মিশতে দেওয়া উচিত? ভালো শিশুদের বা ভালো লোকের সাথে মিশতে দেওয়া উচিত, সৎ লোকের সাথে মিশতে দেওয়া উচিত। তাহলে যে দেখো, ড্যাশ প্যারেন্টস শুড টেল স্টোরিজ অফ অনেস্ট পিপল টু চিলড্রেন। তাহলে আরও বলতে পারি মোর ওভারের পাশাপাশি আমরা বলতে পারি ফার্দার মোর বলতে পারি, বা বিসাইডস বলতে পারি, যে মা বাবার নিজের সৎ হতে হবে, আরও যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শিশুকে অন্যের সাথে মিশতে দেওয়া, এবং পাশাপাশি যে কাজটা মা বাবারা করবে সেটা হচ্ছে শিশুদের সৎ লোকের গল্প বলা। সৎ লোকের গল্প বলা যেতে পারে। তোমাদের আজকে তো কমেন্টটাই দেখলাম না আমি। আচ্ছা, এরপরেরটাতে যাও। এরপরে হচ্ছে 5 নাম্বারটা। এখান থেকে খুব একটা সমস্যা হওয়ার আমার কথা মনে হয় না, কারণ এটা এটা যেহেতু গ্রামাটিক্যাল টপিক না, এটা পুরোটা প্র্যাকটিসের বেসিস। এই কয়েকটা প্র্যাকটিসের পর তোমাকে বেশি করে প্র্যাকটিস করতে হবে আর কি। 5 নাম্বার দেখো, ইউজ, এটা আমাদের লাস্ট প্যাসেজটা। দ্য ইন্টারনেট দেখো, দ্য ইন্টারনেট থেকে আসছে এখানে। তাহলে দ্য ইন্টারনেট ড্যাশ ইজ এ পাওয়ারফুল টুল হ্যাজ রিভো রিভলিউশনাইজড দ্য ওয়ে অফ কমিউনিকেট অ্যান্ড গ্যাদার ইনফরমেশন। তাহলে মূল অংশটা এইটুক পড়লেই হবে, দ্য ইন্টারনেট ইজ এ পাওয়ারফুল টুল, কিন্তু মাঝে একটা আমাদের গ্যাপ দিয়ে দিয়েছে। এটা যদি কানেক্টর না হইতো তাইলে আমরা হয়তো একটা অ্যাপোজিটিভ বসাতে পারতাম, ইন্টারনেট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতাম। বাট এখানে আমাদের কানেক্টর ইউজ করতে হবে। এখন কানেক্টর হিসেবে আমরা ইউজ করতে পারবো এখানে কি, যে ইন্টারনেট যেটা একটা পাওয়ারফুল টুল। তাহলে বলতে পারি দ্য ইন্টারনেট হুইস, হুইস বলা যায়, দ্য ইন্টারনেট হুইস ইজ আ পাওয়ারফুল টুল, যেটা একটি শক্তিশালী যন্ত্র বা ইকুইপমেন্ট, যদি ইকুইপমেন্ট গোনা যায় না, হ্যাজ রেশনাইজ দ্য ওয়ে উই কমিউনিকেট অ্যান্ড গ্যাদার ইনফরমেশন। পিপল, এ দেখো, কিছুক্ষণ আগে পিপলের কথা বলছিলাম, পিপল। তাহলে এরপরে কি বসবে? পিপল হু, people who use the internet regularly get benefit from its vast resources। অর্থাৎ বলা হচ্ছে যে মানুষটি ইন্টারনেট ব্যবহার করে সেই ইন্টারনেটের ওই প্রচুর রিসোর্স থেকে, সম্পদ থেকে অনেক উপকার পেতে পারে, বেনিফিট পায়। সি দেখো, ইট হ্যাজ ম্যানি অ্যাডভান্টেজেস, ইট অলসো হ্যাজ ড্রব্যাকস। ড্রব্যাকস মানে ডিসঅ্যাডভান্টেজেস বা ভালোর সাথে ক্ষতি। তাহলে আমরা এরকম বলতে পারি, যদিও এটার ভালো দিক আছে, এটার খারাপ দিকও আছে। তাহলে যদিও অর্থে আমরা বলতে পারি অলদো, অলদো বা দো দুটাই দেওয়া যাবে। অলদো, অলদো ইট হ্যাজ ম্যানি অ্যাডভান্টেজেস, যদিও এটার অনেক সুবিধা আছে, ইট হ্যাজ ইট অলসো হ্যাজ ড্রব্যাকস, এটার কি আছে? পাশাপাশি এটার বিভিন্ন ক্ষতিকার দিকও আছে। ম্যানি পিপল মিস ইউজ, ম্যানি পিপল মিস ইউজ দেওয়া আছে। দেখো তো, ম্যানি পিপলের পরে এখানে কিন্তু আবার কিন্তু আমরা এখানে চাইলে কি দেওয়া যায়, এখানে এখানে কিন্তু আবার হু দিতে পারবো না। দেখো, চেষ্টা করে দেখো, ম্যানি পিপল হু মিস ইউজ দ্য ইন্টারনেট ফর হার্মফুল অ্যাক্টিভিটিস। তাইলে কিন্তু হু যদি দেই, এই সেন্টেন্সটা কমপ্লেক্স হওয়া দরকার ছিল, অর্থাৎ এই সেন্টেন্সে আরও কিছু একটা দরকার ছিল। দেখো এখানে যেমন পিপল হু ইউজ দ্য ইন্টারনেট রেগুলারলি গেট, তাইলে এখানে গেট একটা ভার্ব ছিল, ইউজ একটা ভার্ব ছিল, দুটো ফাইনাইট ভার্ব থাকার কারণে আমরা কিন্তু হুটা দিতে পারছি। বাট এইবার কিন্তু আর হু দিতে পারবো না, এবার আমাদের অন্য কানেক্টর নিয়ে চিন্তা করতে হবে। তাহলে ম্যানি পিপল ড্যাশ মিস ইউজ দ্য ইন্টারনেট ফর
হার্মফুল অ্যাক্টিভিটিস। তুমি এইটাকে সিম্পলি শুরুর দিকে কল্পনা করো, ম্যানি পিপল মিসইউজ, ম্যানি পিপল মিসইউজ দ্য ইন্টারনেট ফর হার্মফুল অ্যাক্টিভিটিস। অনেক মানুষ ইন্টারনেটকে খারাপভাবে ইউজ করে। তাহলে আমরা এই লাইনটাকে এরকম করে বলতে পারি, হাউ এভার দিতে পারি আমরা এখানে, হাউ এভার, অর্থাৎ ইট হ্যাজ ম্যানি ড্রব্যাকস বললো, যেটার অনেক খারাপ দিক আছে, যা হোক, অর্থাৎ উপরের কথা বাদই দিলাম, যা হোক, ম্যানি পিপল, হাউ এভার, অর্থাৎ এই শুরুর শুরুর কানেক্টরটা তোমাকে মাঝে দিয়ে দিয়েছি একটু কনফিউজ করার জন্য। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে যে ম্যানি পিপল হাউ এভার, যা হোক, মিস ইউজ দ্য ইন্টারনেট ফর হার্মফুল অ্যাক্টিভিটিস। এরপরে দেখো, সাইবার বুলিং ফর এক্সাম্পল হ্যাজ বিকাম আ সিরিয়াস ইস্যু ইন ম্যানি কান্ট্রিজ, পিপল ড্যাশ আর নট এডুকেটেড। এই দেখো এবার আমরা হু ইউজ করতে পারবো, পিপল হু আর নট এডুকেটেড অ্যাবাউট অনলাইন সেফটি ওফেন ফল, কারণ এখানে দুইটা ভার্ব ছিল, ফল ছিল আর নট এডুকেটেড ছিল। তাহলে পিপল হু আর নট এডুকেটেড অ্যাবাউট অনলাইন সেফটি ওফেন ফল ভিকটিম টু সাস থ্রেটস। অর্থাৎ বলা হচ্ছে যেসব লোক এই অনলাইন বিভিন্ন সেফটি কিভাবে নিতে হয়, অনলাইনে বিভিন্ন সেফ থাকা যায় কিভাবে অ্যাটাক থেকে, যারা জানে না তারা বিভিন্ন থ্রেটের শিকার হয়, হুমকির শিকার হয়। এফ কি বলছে, উই টেক অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ টু প্রোটেক্ট আওয়ারসেলফ অনলাইন। তাহলে বলা যায় এরকম যে সো তাই আমাদের উচিত অনলাইনে আমরা কি নেব, আমরা হচ্ছে উপযুক্ত সেফটি নেব। we take appropriate step to protect ourselves online, we can enjoy the benefits of internet without fears। আচ্ছা এখানে সো দিতে পারবো না আমরা, এখানে দুইটা অংশ হয়ে গেছে। দেখো অর্থটা আসছে এরকম, we take appropriate step to protect ourselves online, we can enjoy the benefit of the internet without fear। অর্থাৎ বলা হচ্ছে যে আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নিই ইন্টারনেট নিয়ে নিজেদের প্রোটেক্ট করার জন্য, তাহলে আমরা ইন্টারনেটকে ভালো করে ইউজ করতে পারবো উইদাউট ফিয়ার, ভয় ছাড়া। তাহলে এই অর্থে আমরা ইফ ইউজ করতে পারি, আমরা এখানে ইফ দিতে পারি যে আমরা যদি ইন্টারনেটকে নিজেদের প্রোটেকশনের মতো ব্যবস্থা করে ইন্টারনেটকে ইউজ করতে পারি, তাহলে এটা আমাদের জন্য সুবিধাজনক হবে। এরপরে জি দেখো, ড্যাশ দ্য গভর্নমেন্ট শুড প্রমোট অ্যাওয়ারনেস অ্যাবাউট ইন্টারনেট সেফটি। তাহলে আমরা বলতে পারি বিসাইডস, যে পাশাপাশি আমরা তো নিজেদের সেফটির ব্যবস্থা করবই, তার পাশাপাশি সরকার কি করতে পারে, ইন্টারনেটে সেফটির বিষয়টাকে প্রমোট করতে পারে। এরপরে আমরা কি বলতে পারি দেখো, ড্যাশ ইন্ডিভিজুয়াল শুড অলসো টেক রেসপন্সিবিলিটি ফর দেয়ার অনলাইন অ্যাকশন। এরপরে আমরা আরো বলতে পারি, আরো বলছে যে একজন প্রত্যেক ব্যক্তি, ইন্ডিভিজুয়াল অর্থ হতে পার্সন, অর্থাৎ প্রত্যেক ব্যক্তিরই কি করতে হবে, নিজের একটা রেসপন্সিবিলিটি নিতে হবে। তাহলে এই জায়গায় আমরা কি বলেছি যে বিসাইড, মোর ওভার, ফার্দার মোর, এই জিনিসগুলো কিন্তু পরপর যদি কোনো ঘটনা ঘটে তাহলে ইউজ করতে পারবা। তাহলে প্রথমে বললো যে নিজেরা যদি সেফটি নিই তাহলে আমরা মোটামুটি কোনো রকমের ভয় ছাড়া ইন্টারনেট ইউজ করতে পারবো, পাশাপাশি যদি সরকার সাহায্য করে তাহলে সেটা ভালো হয়। এবং আরও বলছে মোর ওভার কি হবে, একজন ইন্ডিভিজুয়াল যদি রেসপন্সিবিলিটি নেয় নিজের সেফটির বিষয়টা তাহলেও ভালো হয়। তাহলে লাস্ট লাইন কি বলছে, দ্য ইন্টারনেট ক্যান বি আ গ্রেট টুল ফর লার্নিং। অর্থাৎ বলতেছে যে ইন্টারনেট কিন্তু এবারও আবার বিসাইড আমরা ইউজ করতে পারি, যে সরকার পাশাপাশি সাহায্য নিতে পারে। মোরওভার আরও কি হতে পারে, যে আমরা নিজেদের মোটামুটি ধরো নিজেদের সেফটির বিষয়টা একটু দেখবো, যে ক্যান বি আ গ্রেট টুল ফর লার্নিং। এই লাইনটাতে এখন আসি, দেখো আই নাম্বার, বিসাইডস, আমরা বলতে পারি পাশাপাশি, ইন্টারনেটটা কিসের জায়গা হতে পারে, শেখার জায়গা হতে পারে। যেমন এখন তোমরা ইন্টারনেটকে কিসের জন্য ইউজ করছো, শেখার জন্য। তাহলে এখানেও আমরা বিসাইড ইউজ করতে পারি, যে বা হাউএভার ইউজ করা যাক, যা হোক আমরা ইন্টারনেটকে হাউএভার ইউজ করতে পারবো এই জায়গায়। বিসাইডস দ্য ইন্টারনেট ক্যান বি আ গ্রেট টুল ফর লার্নিং, যে উই মাস্ট বি কশাস অ্যান্ড অ্যাওয়ার অফ ইট পোটেনশিয়াল ডেঞ্জার। অর্থাৎ বলছে এরকম যে পাশাপাশি বা যা হোক আমরা ইন্টারনেটকে শেখার জন্য ইউজ করতে পারি, কিন্তু আমাদের কি হতে পারে, কশাস হতে হবে, সাবধান হতে হবে কি থেকে, ইটস পোটেনশিয়াল ডেঞ্জার, অর্থাৎ ইন্টারনেটে যে ক্ষয়ক্ষতি বা ভয় থাকার যে অ্যাটাক বা থ্রেটের শিকার হওয়ার যে জিনিসগুলো আছে, এটা থেকে আমাদের মোটামুটি আমাদের এখানে এই জায়গা থেকে একটু কশাস হতে হবে। তাহলে এই ছিল মোটামুটি তোমাদের আজকের প্র্যাকটিস। মূল জিনিসটা যেটা মূল কথা সেটা হচ্ছে পুরো প্যাসেজটা ভালো করে পড়বা। আমি যেরকম ধরো শুরু থেকে একটা একটা করে লাইন ব্যাখ্যা করে দিলাম, হয়তো আমার প্র্যাকটিস ছিল, এবং এটা আসার আগে ধরো আমি ক্লাসের প্রিপারেশন নিয়ে এসেছি তোমাদের জন্য, তার কারণে হয়তো আমার জন্য ইজি ছিল। বাট তোমাকে হয়তো এই প্যাসেজগুলো না দিয়ে নতুন একটা প্যাসেজ দিলে তুমি যেটা কোনোদিন পড়োইনি,
তো ওই প্যাসেজের ক্ষেত্রে কি করবা, প্রথমে পুরো প্যাসেজটা একবার পড়ে নিবা। পুরো প্যাসেজটা পড়ে নিলে কি হয়, একটা আইডিয়া হয় যে এই প্যাসেজটা কি সম্পর্কে বোঝায় এবং প্যাসেজের ফ্লোটা কোন দিকে যাচ্ছে। তো ওই ফ্লো অনুযায়ী তুমি নিজের মতো কানেক্টর চুজ করে বসাতে পারো। কানেক্টর নিয়ে খুব বেশি দুশ্চিন্তা বা ভয় করার দরকার নেই। প্র্যাকটিস বেশি থাকলে তুমি একাধিক কানেক্টর যদি তোমার মনে থাকে, পরীক্ষায় তো একাধিক লেখার সুযোগ থাকবে না, একটা লিখবা। ওই মোটামুটি মিনিং মিললেই তোমাকে নাম্বার দেওয়া হবে। মিনিং কাছাকাছি গেলেই হবে, একদম এক্স্যাক্ট হতে হবে বিষয়টা কিন্তু এরকম না। কারণ কানেক্টরে সিলেক্টেড কোনো অ্যান্সার থাকে না, এটা মিনিং বেসড হলেই হয়ে যাবে তোমাদের। আশা করি ক্লাসটা এবং প্র্যাকটিসটা তোমাদের জন্য উপকারী ছিল। আজকের মতো এফআরসির এই ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। স্কুল অফ এক্সেলেন্সের আরও কোনো আয়োজনে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থাকো এবং বেশি বেশি পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।